আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল 2027 বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট, কারণ তোমাদের যে ইসলামের ইতিহাস এই সাবজেক্টটা আছে, অর্থাৎ এই বইটা আছে, আমি আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য তৈরি করেছি যারা সারা বছর বিশেষ করে কওমি মাদ্রাসায় পড়ালেখা করেছে বা সারা বছর পড়তে পারে নাই। ঠিক আছে, অনেক স্টুডেন্ট আছে যে সে আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে থাকে, সে সারা বছর ক্লাস করার সময়টা পায় না। তো এখন যেহেতু তোমাদের পরীক্ষা খুব সন্নিকটে, খুব কাছে এসে পড়েছে, সেক্ষেত্রে তোমরা অনেকে চিন্তা করতেছো না আমাদের তো পড়ালেখা করতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে। তো আজকের আমি এমন একটা সাজেশন তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ইসলামের ইতিহাস এই সাবজেক্টের জন্য। আমি আশা করতে পারি তোমার যদি পরিকল্পনা মাফিক যদি তুমি এটা পড়তে পারো, ইনশাল্লাহ এইভাবে পড়লে তুমি অবশ্যই পরীক্ষাতে একটা ভালো ফলাফল নিয়ে বাসায় ফিরতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখি। আমাদের ইউটিউব চ্যানেল ইতিমধ্যে একটি সাজেশন তৈরি করেছে একদম সকল সাবজেক্টের। দাখিল পরীক্ষা 2027 সালের জন্য সকল সাবজেক্টের একটি সাজেশন তৈরি করেছে। ঠিক আছে, একদম সর্বাধিক কমন উপযোগী। আমি আশাবাদী আমাদের এই সাজেশনটি তোমরা যারা সংগ্রহ করবে আমাদের কাছ থেকে, আমরা তোমাদেরকে এটা পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপে পাঠাবো। যদি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। শুভেচ্ছা মূল্য মাত্র 210 টাকা নিচ্ছি। তোমরা যদি নিতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে দেখো, ফার্স্ট একটা বিষয় আমি তোমাদেরকে বলবো। তোমাদের যে এই ইসলামের ইতিহাস বইটা, একটু যদি ইসলামের ইতিহাস বইটা খোলার পরে তোমরা টোটাল দেখতে পারবা হচ্ছে এখানে প্রথম অধ্যায় একটা অধ্যায় রয়েছে, তারপরে আছে হচ্ছে দ্বিতীয় অধ্যায়, তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায়, তারপরে হচ্ছে চতুর্থ অধ্যায় এবং সর্বশেষ একটা পঞ্চম অধ্যায় আছে। তো পঞ্চম অধ্যায় তোমাদের পরীক্ষার জন্য পড়তে হবে না। তোমাদের পরীক্ষার জন্য পড়তে হবে হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। অর্থাৎ প্রথম অধ্যায়টা কি, প্রাক ইসলামী পটভূমি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবন। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা জীবন। তৃতীয় অধ্যায় হচ্ছে খুলাফায়ে রাশিদিন এবং চতুর্থ অধ্যায় হচ্ছে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন। ঠিক আছে, এই টোটাল হচ্ছে তোমাদের 4টা বিষয় আর কি তোমাদের পরীক্ষার জন্য পড়তে হবে। তো এটার জন্য আমি একদম একটা শর্টকাট সাজেশন তোমাদের জন্য তৈরি করছি, যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো। ঠিক আছে, যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো। ঠিক আছে, তো এখন দেখো আমরা যে প্রথম অধ্যায়টা আছে, এই প্রথম অধ্যায়টা থেকে এটা হচ্ছে তোমাদের মূলত প্রাক ইসলামী পটভূমি ও আইএমএ জাহিলিয়া। অর্থাৎ এই যে বিষয়টা আমি তোমাদেরকে যদি একটু লক্ষ্য করি, ঠিক আছে, এই যে তোমাদের কথা হচ্ছে যে এই যে এটা কিন্তু তোমাদের যে প্রথম অধ্যায়টা আছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি যেগুলো দিব এগুলো যদি পড়ো ইনশাল্লাহ এগুলোর বাহির থেকে প্রশ্ন থাকার কথা না। এখন আমাকে অনেকে বলবা যে পরীক্ষাতে তো সৃজনশীল থাকবে, 5টা সৃজনশীল আনসার করতে হয়, 8টা থাকে, তার মধ্যে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষাতে থাকে হচ্ছে 15টা, তার মধ্যে 10টা আনসার করতে হয়, এমসিকিউ থাকে 30টা বা বহু নির্বাচনী 30টা থাকে। সেক্ষেত্রে 100 নাম্বারের পরীক্ষা, আমরা জানি যেটা 100 নাম্বারের একটা পরীক্ষা হবে তোমাদের। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে তোমাদের যদি পরীক্ষাতে ভালো করতে চাও, আমি সারা বছর কি পড়ছো না পড়ছো সেটা আমার কথা না, কথা হচ্ছে পরীক্ষাতে ভালো করতে চাইলে আমি আজকে যা দিচ্ছি শুধু ভালো করে শিখবা। তো দেখো, প্রাক ইসলামিক পটভূমি ও আইয়ামে জাহিলিয়া। ঠিক আছে, তো এই বিষয়টা একটা ধারণা রাখবা, খুব ভালো করে পড়তে হবে এটা বলতেছি না, শুধু একবার পড়বা এই বইটা থেকে, এই যে চ্যাপ্টার অনুযায়ী একবার পড়বা, তাহলে এটা ধারণা হয়ে যাবে। তো এখানে ভালো করে পড়তে হবে হচ্ছে এই বিষয়টা, যে ভূপ্রকৃতি অনুসারে আরবের অধিবাসী, এই বিষয়টা খুব ভালো করে পড়বা। ঠিক আছে, এখান থেকে প্রায় সময় কিন্তু সৃজনশীল পরীক্ষাতে আসে। তারপরে দেখো প্রাচীন সভ্যতাসমূহ, অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমি মনে করি। কারণটা হচ্ছে আমরা যেহেতু বিগত সালের যে পরীক্ষাগুলো হয়েছে, দাখিল পরীক্ষাগুলো হয়েছে, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে প্রাচীন সভ্যতাসমূহ থেকে প্রায় সময় কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন এসে থাকে। তো প্রাচীন সভ্যতাসমূহ থেকে কোন কোন প্রশ্নগুলো আসে, বিশেষ করে আছে কি এখান থেকে মিশরীয় সভ্যতা আসে, মেসোপটেমীয় সভ্যতা আসে, গ্রিক সভ্যতা আসে। এই দেখো কিভাবে বের করলাম, এই যে যেমন এই যে এখান থেকে তোমার তৃতীয় পরিচিত প্রাচীন সভ্যতা সমূহ। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, হিব্রু সভ্যতা, পারসিক, ঠিক আছে, তারপরে গ্রিক সভ্যতা, এইগুলো আছে। এগুলো যদি পড়ো ইনশাল্লাহ এগুলো থেকে একটা সৃজনশীল তোমাদের পরীক্ষায় থাকবে। তার মানে কি বুঝতে পারতেছো, এই প্রাচীন সভ্যতাগুলো যদি তুমি প্রথম অধ্যায় তৃতীয় পরিচ্ছেদে যদি প্রাচীন সভ্যতা সমূহগুলো পড়ো এই বই থেকে, ইনশাল্লাহ একদম কনফার্ম তুমি কিন্তু পরীক্ষায় একটা সৃজনশীল কমন পাবে, এখান থেকে বিন্দুমাত্র সন্দেহ নাই। আচ্ছা,
তারপরে নবুয়ত লাভটা একটু ভালো করে দেখবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নবুয়ত লাভ করছে আমরা জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেছিল এবং তিনি 610 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করছে। তো এটা নিয়ে একটু নবুয়ত লাভের পদ্ধতি যেগুলো আছে বইটাতে একটু পড়ার চেষ্টা করবা ইনশাল্লাহ। এই যে প্রকাশ্যে ইসলাম প্রচার, অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে প্রকাশ্যে ইসলাম প্রচার। এখান থেকেও কিন্তু প্রায় সময় বোর্ড পরীক্ষাতে প্রশ্ন থাকে, ঠিক আছে। তো এই প্রকাশ্যে ইসলাম প্রচারটা আসলে কি, এই বইয়ে আছে, এটা সম্পূর্ণ পড়তে পারবা। তারপরও আমি একটা ধারণা তোমাদেরকে দিচ্ছি। এটা মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 610 খ্রিস্টাব্দে তিনি নবুয়ত লাভ করেন, করার পর কিন্তু 610 থেকে শুরু করে 613 সাল পর্যন্ত তিনি কিন্তু মানে গোপনে ইসলাম প্রচার করেছিল। তবে 613 খ্রিস্টাব্দে তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার করা শুরু করেছে। তো এইটা সম্পর্কে বইয়ের মধ্যে খুব সুন্দর করে লেখা আছে, ঠিক আছে। আমি তোমাদেরকে একটু দেখাই। এই দেখো প্রকাশ্যে ইসলাম প্রচার 26 পৃষ্ঠায় গেলে তোমরা দেখতে পারবা। এই যে 26 পৃষ্ঠায় আসো, এই যে প্রকাশ্যে ইসলাম প্রচার। তো এই প্রকাশ্যে ইসলাম প্রচারটা খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে, এটা আমি তোমাদের কাছে অনুরোধ ইনশাল্লাহ। তাহলে আশাবাদী যে প্রথম অধ্যায় থেকে তোমাদের যেভাবে সৃজনশীল আসুক তোমরা আনসার করতে পারবে। আচ্ছা, তো তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে দ্বিতীয় অধ্যায়। আমরা কি জানি তোমাদের পরীক্ষাতে ইসলামের ইতিহাসে টোটাল 4টা অধ্যায় আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো 4টা অধ্যায়, অর্থাৎ তোমাদের এই বইয়ে টোটাল আছে 5টা অধ্যায়। 5টার মধ্যে তোমাদের পরীক্ষাতে 4টা অধ্যায় থেকে কোয়েশ্চেন করা হয়, ঠিক আছে। তো প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি। তো তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় যেটা আছে, যে দ্বিতীয় অধ্যায়টা যদি আমরা লক্ষ্য করে দেখা আছে যে মদিনার অধিবাসী ও সনদ, অত্যন্ত ইম্পর্টেন্ট। মদিনার অধিবাসী ও সনদ আমি 30 স্টার মেরে দিচ্ছি। এখান থেকে প্রায় সময় পরীক্ষাতে প্রশ্ন থাকে, ঠিক আছে। এখান থেকে প্রায় সময় পরীক্ষাতে প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমি বলবো এটা খুব ভালো করে পড়ার জন্য, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো এখান থেকে দেখো তারপরে দিয়েছে যুদ্ধ ও শান্তিনীতি, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। এর বাহির থেকে তো সৃজনশীল মানে মানে কল্পনা করা যায় না এর বাহির থেকে যা আসবে। তো যুদ্ধনীতির মধ্যে কি কি পড়ছে, যুদ্ধের মধ্যে কি পড়ছে, যুদ্ধের মধ্যে পড়ছে হচ্ছে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, ঠিক আছে। যত যুদ্ধগুলো আছে এই যুদ্ধের মধ্যে পড়ছে। তো এই যুদ্ধগুলো তোমরা অবশ্যই দেখবা। তবে আমি বলবো এই যে যুদ্ধ ও শান্তিনীতি আমি লেখাটা লিখছি, এটার মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি তোমাদেরকে একদম খুব সুন্দর করে দেখাচ্ছি। এই 3টা যুদ্ধ খুব ভালো করে দেখবা। এই 3টা যুদ্ধ যদি তুমি ভালো করে দেখো 3টার বাহিরে আসবে না ইনশাল্লাহ। একটা সৃজনশীল তুমি এই 3টা অধ্যায় মানে 3টা যুদ্ধ যদি ভালো করে পড়ো, দ্বিতীয় অধ্যায় থেকে আমি আশাবাদী এই তিনটা যুদ্ধ পড়লে একটা কমন মানে একটা সৃজনশীল তুমি কমন পাবা। যেমন যুদ্ধ ও শান্তিনীতির মধ্যে বদরের যুদ্ধ ফার্স্ট আছে, দেখো বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধটা A to Z ভালো করে পড়ার চেষ্টা করবা। আচ্ছা, তারপরে দেখো এই যে উহুদের যুদ্ধ, এটাও খুব ভালো করে পড়বা। উহুদের যুদ্ধটা ভালো করে পড়বা। আচ্ছা, 2টা গেল। তারপরে দেখো 3 নাম্বার খন্দকের যুদ্ধ, এটাও একটু বিস্তারিত পড়বা। তার মানে কি বললাম যে দ্বিতীয় অধ্যায় থেকে যদি তুমি যুদ্ধ ও শান্তিনীতির ক্ষেত্রে যুদ্ধ 3টা পড়ো, বদর যুদ্ধ, বদর, উহুদ এবং খন্দকের যুদ্ধ, ইনশাল্লাহ এগুলো থেকে পরীক্ষায় সৃজনশীল তুমি কমন পাবা। আর শান্তিনীতি অধ্যায়টা পড়লে তুমি বুঝতে পারবা। আচ্ছা, তারপরে দেখো ইহুদিদের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইহুদিদের সাথে সম্পর্কটা কেমন ছিল, এই বিষয়টা এখানে আছে। অর্থাৎ আমি এখানে যে বিষয়টি বলছি আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। দেখো দ্বিতীয় অধ্যায় থেকে যদি এই বিষয়গুলো তুমি ভালো করে পড়ো, আমি আশাবাদী এর বাহির থেকে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই। কিন্তু অনেক স্টুডেন্ট কি করে, গদ বাঁধা সারাটা বই পড়ে, সারা বইটাই পড়তে থাকে। সারা বইটা পড়ার মাধ্যমে কি হয়, সে কিছুই বোঝে না, কারণ তার কিন্তু টার্গেট নাই যে কোন জায়গা থেকে প্রশ্ন থাকতে পারে। আবার অনেকে আছে শুধু একটা গাইড নিয়ে শুধু এমসিকিউ পড়া লাগায় দেয়। আসলে এগুলো পড়লে কখনোই হবে না, তোমাকে নিয়ম মাফিক পড়তে হবে। কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেটা তোমাকে প্রথমে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো তৃতীয় অধ্যায় এসে পড়েছি। তৃতীয় অধ্যায় থেকে এটা খুব ভালো করে দেখবা, খলিফার পরিচয়, যোগ্যতা ও নির্বাচন। অর্থাৎ খলিফার পরিচয়, যোগ্যতা ও নির্বাচন, এটা যদি আমি একটু সংক্ষিপ্ত আকারে বলি, এটা তৃতীয় অধ্যায়ে, ঠিক আছে, প্রথম টপিকটা আর কি। তো মূলত খলিফা কাকে বলে, ঠিক আছে, এটা আমরা সবাই জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর যে 30 বছর যে কালটা ছিল, সেই কালটার মধ্যে যারা এই রাষ্ট্র পরিচালনা করছে তাদেরকে খলিফা বলা হয়, ঠিক আছে। এবং তাদের যোগ্যতা কি এবং তাদের নির্বাচনটা কি এমন ছিল, এগুলো একটু ভালো করে দেখবা, তাহলে এগুলো থেকে পারবা তোমরা। 2 নম্বর বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট, আবু বকর, উসমান, উমর এবং আলী, অর্থাৎ আমাদের ইসলামের যে 4জন খলিফা আছে তাদের সম্পর্কে তোমাদেরকে একটু পড়তে হবে। তো তাদের তোমরা অনেকে বলবা এটা তো বিশাল, সারাটা অধ্যায় আমি দিয়ে দিলাম তৃতীয় অধ্যায়ের, আসলে একটু পড়তে হবে তোমাকে এটার জন্য, ঠিক আছে। তবে এটা থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি তোমাদেরকে বলতেছি, এখান থেকে হযরত আবু বকর এবং হযরত উমর, এই 2জন খলিফা, অর্থাৎ প্রথম খলিফা এবং দ্বিতীয় খলিফা, এই 2জনের বিষয়টা একটু ভালো করে মাথায় রাখবা। আর সাথে উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুটা পড়বা, ঠিক আছে।
আচ্ছা, আমি কিন্তু একটু বেশি বাড়িয়ে দিচ্ছি। ইনশাল্লাহ পরীক্ষা যত সন্নিকটে আসবে তোমাদের সাজেশনটা আরও আমি সংক্ষিপ্ত করে দেবো, সমস্যা নাই। যেহেতু পরীক্ষার এখনও বেশ কয়েকদিন দেরি আছে, বাকি আছে, সেক্ষেত্রে তোমাদের জন্য আমি একটু শর্ট করে দিছি। এখন অনেকে বলবা যে টেস্ট পরীক্ষার জন্য সাজেশন দিবেন না। হ্যাঁ, বোর্ড পরীক্ষার সাজেশনটি কিন্তু টেস্ট পরীক্ষার সাজেশনও তোমার কাজে লাগবে, কারণ টেস্ট এবং বোর্ড পরীক্ষা কথা একটাই। মানে টেস্ট হচ্ছে তোমাকে পরীক্ষা করা হবে তুমি কি বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছো কিনা, অর্থাৎ তুমি যদি বোর্ড পরীক্ষার প্রিপারেশনটা এখন থেকে নাও, টেস্ট এবং বোর্ড দুটোটাই ভালো হবে। চতুর্থ অধ্যায়, ঠিক আছে, অত্যন্ত ইম্পর্ট্যান্ট, মানে আরবদের সিন্ধু ও মুলতান অভিযান হবে, ঠিক আছে। আরবদের সিন্ধু ও মুলতান অভিযান, তারাও একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, এটা হবে মুলতান অভিযান। আরবদের সিন্ধু ও মুলতান অভিযানটা একটু ভালো করে পড়বা, এবং সুলতান মাহমুদ ও মুহাম্মদ ঘুরি, ঠিক আছে। সুলতান মাহমুদ ও মুহাম্মদ ঘুরি, এই যে টপিকটা দেখতে পারতেছ, এখান থেকে একটা সৃজনশীল মনে করো মাস্ট থাকবে, একটা 100%, একটা 100% এখান থেকে তোমার থাকবেই থাকবে, এর বাহির থেকে থাকার কথা না। তার মানে কি, সুলতান মাহমুদ থেকে একটা সৃজনশীল তুমি পারছো, অর্থাৎ তোমাদের পরীক্ষাতে কয়টা সৃজনশীল আনসার করা লাগে, 5টা করা লাগে না। তো আমি আর একটু সহজ করে দিচ্ছি। 5টা সৃজনশীলের জন্য 5টা যদি কমন পেতে চাও, সেক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবা, সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরি, ভালো করে পড়বা দুইটা বিষয়। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে হযরত আবু বকর এবং উমর, এই দুইটা ভালো করে পড়বা, পড়লে আরেকটা সৃজনশীল কমন, মানে একটা দুইটা সৃজনশীল কমন। আচ্ছা, তারপরে যুদ্ধ ও শান্তি নীতি, এনতে আরেকটা সৃজনশীল তুমি পরীক্ষা পাবা, কমন পাবা এখান থেকে, এটা যদি ভালো করে পড়ো। তার মানে কি 3টা সৃজনশীল কমন হলো, একটা দুইটা তিনটা। আচ্ছা, তারপরে দেখো এখান থেকে আরেকটা থাকবে হচ্ছে ইনশাল্লাহ, এই যে প্রাচীন সভ্যতার সময়, এখান থেকে আরেকটা থাকবে, 4টা সৃজনশীল কমন, ঠিক আছে। আরেকটা হচ্ছে প্রকাশ্যে ইসলাম প্রচার, এখান থেকে ইনশাল্লাহ আরেকটা সৃজনশীল থাকবে। তার মানে কি 5টা সৃজনশীল তোমাকে আমি কমন করে দিলাম, ঠিক আছে। তো এইগুলো পড়লে আমি আশাবাদী যে পরীক্ষাতে 8টার মধ্যে 5টা কমন পাবা। তারপরেও বাই চান্স যদি কোনো ঝামেলা হয়ে যায়, সেক্ষেত্রে আমি যেগুলো দিচ্ছি সবগুলো পড়লে তোমার কোনো টেনশনই নাই, 5টা 100% তোমরা কমন পাবা, ঠিক আছে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি আজকের মতো বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে। আর আমাদের যে সাজেশনটি অলরেডি বের হয়েছে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। শুভেচ্ছা মূল্য মাত্র 210 টাকা নিচ্ছি। আশাবাদী আমাদের এই সাজেশন থেকে একদম তোমরা যারা সায়েন্সে পড়ো, আর্টসে পড়ো, ঠিক আছে, একদম অল সাবজেক্টের সাজেশন দেওয়া আছে, মাত্র 210 টাকা আমরা নিচ্ছি। ইনশাল্লাহ সকল সাবজেক্টের সংক্ষিপ্ত আকারে সাজেশনটা দেওয়া হয়েছে, আশাবাদী সর্বাধিক তোমরা পরীক্ষায় কমন পাবে। তো যারা নিতে চাচ্ছ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আর যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছো, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।